আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল এবার বদলাবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেন তারেক রহমান। প্রতিশ্রুতির ফিরিস্তি ছিল লম্বা, কিন্তু মাত্র 2.5 মাসেই সেই প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝখানে যে ফাঁকটা তৈরি হয়েছে সেটা নিয়েই এখন কথা বলছেন বিশ্লেষকরা। প্রথম আলোর বিশ্লেষণে উঠে এসেছে সংস্কারে দ্বিধা, নিয়োগ বিতর্ক, জ্বালানি সংকট আর অর্থনৈতিক চাপ মিলিয়ে সরকার এরই মধ্যে জন আস্থার এক কঠিন পরীক্ষায় পড়ে গেছে। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু উদ্যোগ নিয়েছিলেন যেগুলো মানুষের নজর কেড়েছিল। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড। প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে এগুলো ছিল নির্বাচনী অঙ্গীকার। সঙ্গে ছিল সারা দেশে 25 কোটি গাছ লাগানো আর 20,000 কিলোমিটার খাল খননের ঘোষণা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করছেন, এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ আগে কোনো সরকার নেয়নি। বিশ্লেষকরাও এই উদ্যোগগুলোকে ইতিবাচক বলছেন। অধ্যাপক মাহবুবুল্লাহ প্রথম আলোকে বলেছেন, নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সরকার যে তা পালনে আন্তরিক সেটা প্রমাণ করার প্রয়োজন আছে। সেদিক থেকে সরকার ধন্যবাদ ও প্রশংসা পাবে, কিন্তু উদ্বোধন আর বাস্তবায়ন এক জিনিস নয়। মাঠ পর্যায়ে এসব কর্মসূচি প্রত্যাশিত গতিতে এগুচ্ছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। বিএনপি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন নিয়োগ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বদল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, দুটো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ উঠছে। সিটি কর্পোরেশনগুলোতে দলের নেতাদের প্রশাসক বানানো হচ্ছে। এগুলো দেখে সাধারণ মানুষ কি ভাবছে? ভাবছে এই ছবিটা তো আগেও দেখেছি, শুধু দলের নামটা বদলেছে। বিশ্লেষকরা বলছেন, এই নিয়োগ সংস্কৃতি সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করছে। যে মানুষগুলো জুলাইয়ের রাস্তায় নেমেছিল পরিবর্তনের জন্য, তারা এই পরিবর্তন দেখতে চায়নি। এখানেই আসল সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের মূল আবেগ ছিল রাষ্ট্র সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা। এই দাবিগুলো নিয়ে রক্ত ঝরেছিল রাস্তায়। বিএনপিও এই সংস্কারের পক্ষে ছিল, কিন্তু অন্তত নির্বাচনের আগে। কিন্তু ক্ষমতায় এসে চিত্র পাল্টাতে শুরু করেছে। সরকার জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন আর বিচার ব্যবস্থা সংক্রান্ত কিছু অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। সমালোচকরা বলছেন, এই প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি স্বাধীন করার বদলে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বজায় রেখেই সংশোধনের চেষ্টা চলছে। গুমের বিষয়টা আরো স্পর্শকাতর। গণ অভ্যুত্থানের অন্যতম বড় আবেগ ছিল গুম হওয়া মানুষের পরিবারগুলোর কান্না। সরকার শুরুতেই বলেছিল গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে, কিন্তু গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশটি নির্ধারিত সময়ে সংসদে অনুমোদন হয়নি। এখনো পুরনো আমলাতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টা চলছে। স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী এপ্রিলে সংবাদ সম্মেলন করে বলেছেন, 16টি অধ্যাদেশ যেগুলো সংসদে অনুমোদন হয়নি সেগুলো আরো যাচাই বাছাই করে পরে আনা হবে, কিন্তু কবে আনা হবে সেটার কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার কমিশনের কার্যকারিতা, দুদক সংস্কার, এসব বিষয়ে বিএনপি আসলে আগের অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে কিনা সেই প্রশ্নটা এখন মানুষের মাথায় ঘুরছে। তার কথায়, যেভাবে বিষয়গুলো এগিয়েছে তাতে মানুষের মনে আস্থার চির ধরেছে। এটা শুধু দেশের বিশ্লেষকরাই বলছেন না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ গত 23 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে সরাসরি সতর্ক করা হয়েছে, বিএনপি যদি অর্থবহ সংস্কার থেকে পিছিয়ে আসছে বলে মনে হয়, তাহলে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি সংসদের বাইরে ও ভেতরে সোচ্চার হয়ে উঠতে পারে। তারা সমর্থকদের রাজপথেও নামাতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রনক জাহান আরো কড়া ভাষায় বলেছেন, বর্তমান সরকারের প্রথম কিছুদিনের কার্যক্রম দেখে মনে হচ্ছে সেই পুরনো বন্দোবস্তেরই অনুসরণ চলছে। তার মন্তব্য ছিল, সরাসরি এভাবে চললে এই সরকার কতদিন টিকবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। মানুষ হয়তো আর 17 বছর অপেক্ষা করবে না। সম্প্রতি যে ঘটনাটা সরকারের জন্য সবচেয়ে বিব্রতকর হয়ে উঠেছে সেটা হলো জ্বালানি সংকট।
পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, লোডশেডিং। সারা দেশের মানুষ ভুগছে, কিন্তু সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল? বলা হলো জ্বালানির কোনো সংকট নেই। মানুষ পাম্পে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, আর সরকার বলছে সংকট নেই। এই ফারাকটা মানুষের বিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এখানে সরকারের যোগাযোগ কৌশলেই বড় ভুল হয়েছে। এই সংকটের পেছনে আগের সরকারের নীতিগত ব্যর্থতা আছে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব আছে, এগুলো সত্য কথা। কিন্তু সেটা মানুষকে খোলাখুলি বললে মানুষ বুঝতো। বরং সংকট অস্বীকার করে সরকার নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। অধ্যাপক মাহবুবুল্লাহ বলছেন জরুরি সংকটগুলো নিয়ে সরকারকে জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণকে খোলাসা করলে সরকারের প্রতি জন আস্থা বাড়বে। ভেতরের চিত্রটাও পরিষ্কার নয়। একাধিক সরকার ও দলীয় সূত্র বলছে মন্ত্রিসভায় সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। কাকে কোন মন্ত্রণালয় দেয়া হবে সেই সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়েও দলের ভেতরে প্রশ্ন আছে। কাউকে কাউকে এমন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে যা নাকি তাদের নিজেদেরও অবাক করেছে। এক মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টা তিনজন একসঙ্গে। এখনো প্রকাশ্যে দ্বন্দ্ব হয়নি, কিন্তু এই কাঠামো সামনে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে জটিলতা তৈরি করবে বলেই আশঙ্কা। একজন প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়াকে বিশ্লেষকরা দেখছেন তাৎক্ষণিক সমাধান হিসেবে, যা আসলে পরিকল্পনার দুর্বলতারই ইঙ্গিত। বিএনপির দলীয় কার্যক্রম প্রায় স্থবির। সরকার গঠনের পর থেকে তেমন কোনো সাংগঠনিক তৎপরতা নেই। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন আর জাতীয় দিবসে কিছু অনুষ্ঠান, এটুকুই। সংস্কার আর সংকটের পাশাপাশি অর্থনীতির চাপও কম নয়। সামনে জাতীয় বাজেট, কিন্তু রাজস্ব আহরণ আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই দিকেই লালবাতি। সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। বিশ্বব্যাংক, IMF বা অন্য দাতা সংস্থার কাছ থেকে দৃশ্যমান কোনো আর্থিক সহায়তার আশ্বাস এখনো নেই। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ছোট ছোট ইস্যু থেকে শুরু হলেও সাধারণ মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। বিশ্লেষকদের আশঙ্কা এই বহুমাত্রিক অস্বস্তির ধাক্কা শেষ পর্যন্ত বিএনপিকে রাজনৈতিকভাবে ভোগাতে পারে। সরকার মাত্র 2.5 মাসের। এই অল্প সময়ে সব সমস্যা সমাধান হবে না, এটা সত্যি। প্রশাসনের দলীয়করণের যে গভীর শিকড়, সেটা রাতারাতি উপড়ানো যাবে না, এটাও সত্যি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাদামাটা চালচলন আর আন্তরিকতা অনেকেই স্বীকার করছেন, কিন্তু সমস্যা হলো সেই আন্তরিকতার ছাপ এখনো প্রশাসন ও মাঠ পর্যায়ে পড়েনি। আর জুলাই অভ্যুত্থানের পর যে মানুষগুলো ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারা অপেক্ষা করতে শুরু করেছে। কতদিন অপেক্ষা করবে, সেটাই এখন আসল প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এখনো সময় আছে। সরকার যদি সংস্কারের দ্বিধা কাটিয়ে সংসদে কার্যকর আইন আনতে পারে, জনগণের সঙ্গে সৎভাবে কথা বলতে পারে, নিয়োগে স্বচ্ছতা দেখাতে পারে, তাহলে এই 2.5 মাসের ক্ষত সারানো অসম্ভব নয়। কিন্তু পুরনো পথে হাঁটলে পরিণতিও পুরনোই হবে। ভারতবর্ষে নির্বাচন মানে শুধু ভোটের বাক্স নয়। অনেক সময় সেটা মানুষের স্মৃতি, ভয়, ধর্ম আর প্রতিবেশীকেও ব্যালট পেপারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার এক অভিনব বিদ্যা। যে দেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল লিখেছিলেন, সেই বাংলাতেই এখন প্রশ্ন উঠছে কার মাটি, কার জল আর কার নাগরিকত্ব। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্থান যেন সেই প্রশ্নেরই নতুন সংস্করণ। শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেই বুঝিয়ে দিয়েছেন তিনি নবান্নে শুধু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে আসেননি, তিনি এসেছেন এক ধরনের রাজনৈতিক ভাষা প্রতিষ্ঠা করতে। সেই ভাষার প্রধান শব্দ অনুপ্রবেশকারী। তিনি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বলতে শুরু করলেন বিজেপিকে হিন্দুরা ভোট দিয়েছে, মুসলিমরা দেয়নি। যেন গণতন্ত্রের ব্যালট বাক্স এখন ধর্ম দেখে ভোট গোনে। মানুষ ভোট দিয়েছে উন্নয়নের জন্য না রেশন কার্ডের জন্য, সেটা গৌণ। আসল কথা হলো কে মসজিদে যায় আর কে মন্দিরে। কলকাতার মুসলমানদের তিনি বহুদিন ধরেই
বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরছেন। তার বক্তব্য অনুসারে সীমান্ত পেরিয়ে লাখ লাখ মানুষ রাতের অন্ধকারে পশ্চিমবঙ্গে ঢুকেছে, আর বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। এখন সেই দরজা বন্ধ হবে। রাজনীতি বড় বিচিত্র বস্তু। একসময় মানুষকে বলা হতো তুমি গরিব, তুমি কৃষক, তুমি মধ্যবিত্ত। এখন বলা হচ্ছে তুমি অনুপ্রবেশকারী, অর্থাৎ পরিচয়ের নতুন নাম ভয়। বাংলাদেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ তাই উড়িয়ে দেওয়া যায় না। কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্ক কেবল দুটো প্রশাসনিক অঞ্চলের সম্পর্ক নয়। এই দুই বাংলার মধ্যে ভাষা আছে, গান আছে, রান্নাঘরের গন্ধ আছে, নদীর জল আছে, এমনকি গালাগালির ধরনও এক। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এক পক্ষ অন্য পক্ষকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, তখন সীমান্তের কাঁটাতার শুধু জমির উপর ওঠে না, মানুষের মনেও ওঠে। বাংলাদেশ ভারত সীমান্ত বহুদিন ধরেই উত্তেজনার এলাকা। সীমান্ত হত্যা সেখানে যেন এক অদ্ভুত স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বিএসএফ বহুবার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে গুলি চালিয়েছে। আন্তর্জাতিক নিয়ম নীতি অনেক সময় গরুর দড়ির মতো ব্যবহার হয়েছে, প্রয়োজন হলে টানা, না হলে ছিঁড়ে ফেলা। বাংলাদেশের ভেতরেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে। আর সেই সময় শুভেন্দুর মতো একজন মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে মুসলিম বিদ্বেষী ভাষা ব্যবহার করেন, তখন পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে ওঠে। ভারতের রাজনীতিতে গত কয়েক বছরে সংকীর্ণ হিন্দু জাতীয়তাবাদ শক্তিশালী হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি আর বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গ বিজেপির রাজনৈতিক অভিধানের সবচেয়ে মোটা অক্ষরের শব্দ। শুভেন্দু অধিকারী সেই অভিধানেরই এক নিষ্ঠাবান ছাত্র। তার বক্তৃতায় প্রায়ই বাংলাদেশি অভিবাসীদের সামাজিক ভারসাম্য ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়, যেন পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যার কারণ বেকারত্ব নয়, শিল্পহীনতা নয়, দুর্নীতি নয়, বরং সীমান্ত পেরিয়ে আসা কিছু মানুষ। রাজনীতিবিদেরা মাঝে মাঝে এমনভাবে কথা বলেন যেন ইতিহাস শুরু হয়েছে তাদের দল ক্ষমতায় আসার পর থেকে। অথচ ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহুস্তরীয়। বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ এলে ভারতের রাজনৈতিক শ্রেণী প্রায়ই এমন ভঙ্গিতে কথা বলে যেন গোটা মুক্তিযুদ্ধের মালিকানাই তাদের হাতে। এতে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। কারণ স্বাধীনতা কোনো দান নয়, সেটা রক্ত দিয়ে কেনা জিনিস। কেউ সাহায্য করতে পারে, কিন্তু মালিক হতে পারে না। এর মধ্যে আবার বিজেপি নেতাদের নানা মন্তব্য দুই দেশের মানুষের সম্পর্কেও প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গের কোনো নেতা যদি বাংলাদেশিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, সেটা শুধু রাজনৈতিক তর্ক থাকে না, সেটা সীমান্তের দুই পাশের সাধারণ মানুষের মনেও বিষ ঢালতে শুরু করে। অথচ বাস্তবতা হলো দুই দেশের সম্পর্ক এত গভীর যে দিল্লি চাইলে একদিনে সেটা ছিঁড়ে ফেলতে পারবে না। বাণিজ্য আছে, বিদ্যুৎ সহযোগিতা আছে, নিরাপত্তা সহযোগিতা আছে, নদীর পানি বন্টন আছে, সীমান্ত ব্যবস্থাপনা আছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে দিল্লি একদিকে জাতীয়তাবাদী রাজনীতি করবে, অন্যদিকে ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্কও রাখবে। এই দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু রাজনীতির সমস্যা হলো সেটা প্রায়ই ভোটের অঙ্কে মানুষকে ভাগ করে। বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দবন্ধ যখন রাজনৈতিক অস্ত্র হয়, তখন সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যেও সন্দেহ বাড়ে। বহুদিনের সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের হাটে যে লোকটা গতকাল পর্যন্ত কাকা ছিল, আজ সে অনুপ্রবেশকারী হয়ে যায়। মানুষের পরিচয় তখন আর ভাষা বা সংস্কৃতিতে নয়, কাগজে নির্ধারিত হয়। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। যেসব অংশে এখনো বেড়া নেই, সেসব জায়গার জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী বলছেন এটা দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং জনবিন্যাস বদলে যাওয়া রোধের প্রশ্ন। কথাটা শুনলে মনে হয় যেন সীমান্ত দিয়ে মানুষ নয়, বন্যার জল ঢুকছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই সংসদে বলেছিলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 2216 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 1653 কিলোমিটার কাঁটাতার দেওয়া হয়েছে, এখনো 563 কিলোমিটার বাকি। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকার নাকি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়েছে। নির্বাচনী প্রচারের সময় অমিত শাহর দপ্তর থেকে বলা হয়েছিল, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় 600 একর জমি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না। বিজেপি ক্ষমতা এলে সেই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। তৃণমূল বারবার বলে এসেছে, সীমান্ত কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়। কিন্তু বিজেপি সেই যুক্তি মানতে রাজি নয়। নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছিল। বিজেপির বহু নেতা, এমনকি কঙ্গনা রানাওয়াতও দাবি করেছিলেন, এরা সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই 6টি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত সীমান্তে বেড়া দেওয়ার জমি হস্তান্তরের সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, জনগণনার কাজ আটকে দেওয়ার অভিযোগ করেছেন এবং ঘোষণা দিয়েছেন, আজ থেকেই জনগণনার কাজ শুরু হবে। ডিএ বাড়ানোর প্রশ্নে অবশ্য তিনি কূটনৈতিক হাসি হেসে বলেছেন, পরবর্তী বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ ভোটের সময় আবেগ আগে, টাকার প্রশ্ন পড়ে। শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার মানুষের জন্য কাজ করবে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, আগের সরকারের সামাজিক প্রকল্পগুলো বন্ধ হবে না। অর্থাৎ ভোটারদের রেশনও থাকবে, আবার রাজনৈতিক বক্তৃতায় অনুপ্রবেশকারীও থাকবে। একই হাতে ভাতা, আর এক হাতে ভয়। এটাই আধুনিক রাজনীতির যুগলবন্দি। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকে যায়, সীমান্তে যত কাঁটাতার বসানো হোক, মানুষের মন কি সত্যি বেড়া দিয়ে ভাগ করা যায়? দুই বাংলার ইতিহাস এত সহজ নয়। ভাষা, সংস্কৃতি, আত্মীয়তা আর স্মৃতি, এসবের উপর পুলিশি টহল বসানো যায় না। দিল্লিকে বুঝতে হবে, বাংলাদেশকে হেয় করে সাময়িক রাজনৈতিক লাভ হলেও দীর্ঘমেয়াদে সেটা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। একই সঙ্গে বাংলাদেশেরও আবেগ নয়, কূটনৈতিক পরিপক্কতা দেখানো দরকার। কারণ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ঘৃণায় নয়, সহযোগিতায় তৈরি হবে। ভোটের মঞ্চে মানুষকে ভাগ করা সহজ, কিন্তু ইতিহাসের সামনে দাঁড়িয়ে সেই বিভাজনের দায় বহন করা কঠিন। আর রাজনীতিবিদেরা সেটা যত দেরিতে বুঝবেন, সীমান্তের কাঁটাতার তত লম্বা হবে, কিন্তু মানুষের নিরাপত্তা বোধ ততই ছোট হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান সরকার কি বিএনপি সরকার? জাতীয়তাবাদের সরকার। একটি গণঅভ্যুত্থানের পর যে গণতান্ত্রিকভাবে বিজয়ী হয় একটি দল, সেই দলের গণতান্ত্রিক সরকার। এটা কি বেগম জিয়ার সরকার, শহীদ জিয়ার সরকার, নাকি জামাত বিএনপির একটা আপগ্রেড ভার্সন, সেই সরকার? এটি কি মেটিকুলাস ডিজাইনের একটি সরকার, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার ছিল সেই সরকারের একটি এক্সটেন্ডেড ভার্সন বা কপি নাম্বার 2? এটি কি ভারত সমর্থিত একটি সরকার, নাকি আমেরিকার ব্লু প্রিন্টের একটি সরকার, নাকি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি দেশপ্রেমিক সরকার? এই যে প্রশ্নগুলো করলাম, আপনাদের হয়তো মনে থাকবে না, কিন্তু আমি জাস্ট রিউইন্ড করার জন্য বলছি যে আপনি একটি সরকারকে ইতিবাচক, নেতিবাচক যে নামই ডাকতে পারেন, সেই নামগুলো একে একে বললাম। কিন্তু একবার একটু ভেবে দেখুন তো, বুকে হাত দিয়ে, যে এই নামগুলোর একটিও আপনার মনোভূত হলো কিনা, বা আপনি এই সরকারকে, আমি যে নামগুলো বললাম, এই নামের অধীন ওরকম কোন সরকার মনে করেন কিনা। দেখবেন আপনার সেই নামগুলো মনে আসছে না।
এখন আমি আর একটা কথা বলি। এই সরকারকে বেশিরভাগ মানুষ যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন তারা বলার চেষ্টা করছেন এটি একটি ফেসবুকের সরকার। দেখেন তো কথাটা আপনার সাথে মিলে কিনা। এই সরকার যা কিছু করছে তা সঙ্গে সঙ্গে তারা ফেসবুকে প্রচার করার জন্য রীতিমতো পাগলামো শুরু করেছে। বিএনপির মিডিয়া সেল আছে, তারপর তারেক রহমান সাহেবের একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেটা। এই দুটো থেকে প্রতিটি মুহূর্তে দেশবাসীকে জানানো হচ্ছে সরকার কি করছেন, সরকার প্রধান কি করছেন, পরিবার পরিজন কি করছেন, সরকারের যে কর্মকাণ্ড বা রাষ্ট্রের যে কর্মকাণ্ড সেইগুলো এখান থেকে প্রচার করা হচ্ছে। এবং কখনো কখনো প্রচার করতে গিয়ে এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এমন তুচ্ছাতি তুচ্ছ, এমন হাস্যকর বিষয়গুলো প্রেস রিলিজ আকারে এই ফেসবুকের পেজগুলোতে আসছে, যেগুলো আসা উচিত নয় এবং যেগুলো কোনো পত্রপত্রিকায় সাধারণত আসে না। মানে সাংবাদিকতার যে একটা মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড অনুযায়ী যা কিছু প্রচার হওয়া দরকার সেই প্রচারগুলো মানে তারা করছেন না। বরং অন্যান্য সবাই যেভাবে ফেসবুক, ইউটিউব, টুইটার, এখন তো টুইটার নেই, এখন এক্স হ্যান্ডেল, বা ট্রুথ সোশ্যাল, বাইডু, গুগলের যে সকল সাইট রয়েছে সেখানে যেভাবে মানুষ তার মতামতকে প্রকাশ করে, যেভাবে প্রচার করে অনেকটা স্বাধীন ও সার্বভৌমভাবে, ঠিক সেইভাবে বিএনপির যারা লোকজন রয়েছেন বা এই সরকারের সাথে সম্পৃক্ত প্রচারণার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা সেইভাবে সবকিছু প্রচার করছেন। ফলে যারা এ দৃশ্য দেখছেন তারা সবাই বলার চেষ্টা করছে যে এটা একটা ফেসবুকের সরকার। আমি এই সরকারকে ফেসবুকের সরকারও বলবো না, অন্য কোনো কিছু বলবো না। আমার দৃষ্টিতে এই সরকারের মধ্যে একটা প্রচন্ড আবেগ কাজ করছে। এটিকে একটি আবেগের সরকার হিসেবে আপনি বর্ণনা করতে পারেন। যেমন আমি প্রধানমন্ত্রী তাকে দিয়ে শুরু করি। তিনি বহু বছর পর বাংলাদেশে এসেছেন, 17 বছর। এই বাংলাদেশে আসার পর তিনি খুব আশ্চর্য হয়ে গেছেন। এই 17 বছরে বাংলাদেশের যে বিবর্তন, মানুষের মন মানসিকতা, ঢাকা শহরের রাস্তাঘাট, খাবার দাবার, শেখ হাসিনার জমানাতে চোখ ধাঁধানো সব উন্নয়ন, একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের যে সকল লায়াবিলিটিস, অপরাধ, এই পুরো জিনিসগুলো যখন তার সামনে অ্যাজ এ প্লাটার হিসেবে পাশাপাশি পরিবেশন করা হচ্ছে, অর্থাৎ আমাদের যে বহুমাত্রিক খাবারগুলো আমরা সেই পরিবেশন করি, আপনি একটা বুফে খাবারে গিয়ে মাছ, মাংস, তরি তরকারি থেকে শুরু করে 100টা আইটেম নিয়ে একটা প্লেট তৈরি করলেন, তারপর খেতে বসলেন। তো প্রধানমন্ত্রী যখন আসছেন, তিনি তার সামনে এখন পদ্মা সেতু আছে, তার সামনে এক্সপ্রেসওয়ে আছে, মেট্রো রেল আছে, আরো শেখ হাসিনার জমানাতে যত সকল যেখানে তিনি যাচ্ছেন বড় বড় রাস্তাঘাট, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সবকিছু একটা সাইডে আছে। অন্যদিকে 24 লক্ষ কোটি টাকার দেশি বিদেশি ঋণ আছে। তার সামনে একটা বকে যাওয়া জেনারেশন আছে, যে জেনারেশন শুধু সারাদিন মোবাইল টিপে, তারা সব আজে বাজে দৃশ্য সেই মোবাইলে দেখে, পর্নো সাইটগুলো দেখে, নেশা করে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, এটার একটা দৃশ্য আছে তার কাছে। তার দলের 3-4টি মুনাফিক গ্রুপ, একটা সিঙ্গেল মুনাফিক না, 3-4টি মুনাফিক গ্রুপ। একটি লন্ডনী মুনাফিক গ্রুপ, আর একটি ঢাকার মুনাফিক গ্রুপ, আর একটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা তৃণমূলের মুনাফিক গ্রুপ। তারা তার সামনে আসছে এবং একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে তার যে স্বাভাবিক চিন্তা সেটা নষ্ট করে দিচ্ছে। সে কোনো সত্য কথা শুনতে পাচ্ছে না।
যারা যাচ্ছে তার কাছে সবাই বলছে আমি খুব ভালো, আমি এই করেছি ওই করেছি। দ্বিতীয় তারা সুযোগ পেলে বলছে অমুক লোক খারাপ, সে এই করেছে এই করেছে। আর এরপরে যদি সুযোগ হয় তাহলে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে তারা প্রথমত প্রশংসা করছে, আর দ্বিতীয়ত তাদের মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, এই ধরনের কথাবার্তা ভীষণভাবে ছড়াচ্ছে। ফলে কি হলো, তিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বা পারছেন না, এরকম একটা স্বাভাবিক অবস্থার মধ্যে চলছে। এবং এরকম অবস্থা যখন চলে তখন মানুষের মধ্যে আবেগ চলে আসে, ভীষণ রকম আবেগ চলে আসে, এবং সেই আবেগ আমরা প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ এবং অন্যান্য যে সকল কর্তা ব্যক্তি রয়েছে তাদের মধ্যে দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি। এখন সেই আবেগগুলো কি? আবেগগুলো হলো যে তারা মানুষকে আশ্চর্য করে দিতে চাচ্ছে, সারপ্রাইজ, ম্যাজিক্যাল কিছু একটা করতে চাচ্ছে। এক মন্ত্রী বিরাট একটা লাভ দিচ্ছে, আর এক মন্ত্রী হুঙ্কার দিচ্ছে, আর এক মন্ত্রী এরকম একটা বক্তব্য দিচ্ছে, আর এক মন্ত্রী চিন্তা করছে সরকারের স্থায়িত্ব কতকাল হয়, যা পারো সবকিছু নগদ নিয়ে নাও, নগদ নগদ সবকিছু নিয়ে নেও। এরকম আলু লিয়েলে, ওই যে একটা বিখ্যাত সিনেমা আছে না, সেই সিনেমার মতো আলু লিয়েলে, যেখানে আলু পাও যত নিয়ে নাও। তো এরকম একটা ফ্যান্টাসি, এরকম একটা স্বল্পকালীন পরিকল্পনা, এরকম একটা আবেগ, এটার মধ্যে সরকার ঘূর্ণিপাক খাচ্ছে। এবং সেই আবেগের কতগুলো চরিত্র ইতিমধ্যে ফুটে উঠেছে। যেমন ধরুন খাল কাটা। এখন আমার সঙ্গে যদি আমার বাবার একটা স্মৃতি কেউ নিয়ে আসে, আমার বাবাকে আমি খুব ভালোবাসতাম, আমার দাদাকেও আমি খুব অসম্ভব ভালোবাসতাম। এখন আমার দাদার ব্যবহৃত চশমাটা আমার মনে পড়ে, তার হাতে একটা তসবি ছিল অসাধারণ সুন্দর, আর তার হাতে একটা লাঠি ছিল। আমি জানি না এই জিনিসগুলো কোথায় ছিল। দাদা পানি খেতেন, দাদা দাদি দুজন পানি খেতেন, পিতলের একটা সুন্দর মগ ছিল, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলতাম পালি। দাদা উজু করতেন, একটা পিতলের বদনা ছিল, এবং সেটা আমার দাদি বা বাড়ির কাজের লোক যারা ছিলেন সেটা 3 বেলা ওটাকে তেঁতুল দিয়ে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রাখা হতো। এবং উনি যখন সেইটার পানি দিয়ে উজু করতেন, সেটা দেখার মতো দৃশ্য আমার চোখে এখনো ভাসছে। তা আমার সামনে যদি সেই বিষয়গুলো আনা হয়, এবং এক একটা জিনিসের মূল্য অনেক বেশি চাওয়া হয়, যেমন ওই যে পালি, ওই পিতলের বদনে বা বদনা যেটা বলা হয়, এর বিনিময়ে যদি বলা হয় যে তোমাকে 1 কোটি টাকা দিতে হবে, আমি হয়তো দাদার স্মৃতি রক্ষার্থে সেটা দিয়ে দেব। আমার এক দাদা, তিনি একটা বন্দুক কিনেছিলেন, আমি জানি না সেই বন্দুকটা এখন কোথায় আছে। তো দাদার ভাই, তিনি আইজি হয়েছিলেন পরবর্তীতে পাকিস্তান জমানাতে। 1921 সনে তিনি সেই 24 পরগনা জেলার এসপি ছিলেন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো ওই সময়টাতে তিনি একটা ব্রিটিশ একটা বন্দুক কিনেছিলেন এবং আমরা শুনেছি এই গল্প। এবং সেই বন্দুক নিয়ে তিনি যখন আমাদের গ্রামে এসেছিলেন, গ্রামে এসে এসপি, তখন আপনি চিন্তা করেন 1921 সনে ব্রিটিশ পুলিশের এসপি, চারটিখানি কথা নয়, এবং এটা আইসিএস করা। তো উনি আসছেন, তারপরে গ্রামে এসে এখন শিকার করবেন। তো আমাদের গ্রামে এরকম একটা চিতাবাঘ শিকার করে ফেললেন। তো ওই যে বন্দুকের স্মৃতিটি, সেই বন্দুকটি এখন কোথায় আছে আমি জানি না। আমি শুনেছি আমার এক দুঃসম্পর্কের কাকার কাছে সেটা আছে। ওই বন্দুকটি যদি আমাকে দেওয়া হয়, আমি যে কোনো মূল্যে ওই স্মৃতিটাকে ধারণ করে এরপরে আমার ঘরে আমি সেটা টানিয়ে রাখবো। এটা অনেক মানুষের, কেউ হয়তো একটা তলোয়ারের প্রতি দুর্বলতা, কোনো এক জমানাতে আজ থেকে 400 বছর আগে তার কোনো আত্মীয় হয়তো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সেনাপতি ছিলেন, সুবেদার ছিলেন, এরকম এগুলো মানুষ সংরক্ষণ করে। এখন বিএনপির এরকম কতগুলো আবেগের জায়গা আছে। সেই আবেগের জায়গাগুলো যেমন খালকাটা, বগুড়া, ফেনী, এরপরে দিনাজপুর মানে বেগম খালেদা জিয়ার
যে বাবার বাড়ি বা দাদার বাড়ি, সম্ভবত ওই জায়গাতে। এরকম যে জায়গাগুলো, যে জিনিসগুলো, যে কর্মগুলো বিএনপিকে খুব আবেগপ্রবণ করে তোলে, খুব সুকৌশলে বিএনপিকে ঠিক সেই জায়গাতে নিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমাদের সমাজের হাজার হাজার গুরুত্বপূর্ণ কাজকর্ম বাদ দিয়ে এখন বগুড়ার উন্নয়ন করো। আমরা গিয়ে দেখলাম যে এই গত 19 জন না 20 জন মন্ত্রী ইতিমধ্যে বগুড়া ভ্রমণ করেছেন গত 2 মাসে, এবং আরো মন্ত্রী, ওখানে মন্ত্রীরা যাওয়ার জন্য পাগল। বগুড়াকে এখন তারা প্রশাসনের কিবলা বানিয়ে ফেলেছে।